ক্লাস 6 এর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের কিছু ব্রড কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত বা রচনাধর্মী প্রশ্ন উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমেই 1 নম্বরে একটি টিকা দেওয়া হলো ষোড়শ মহাজনপদ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন। এই জন থেকেই জনপদ শব্দটি এসেছে। জনপদগুলি ধীরে ধীরে অন্য জনপদগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের এলাকা বাড়াতে থাকে, ফলে তাদের ক্ষমতাও বাড়ে, তৈরি হয় মহাজনপদের। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। এগুলিকে একসঙ্গে বলা হতো ষোড়শ মহাজনপদ। এই মহাজনপদগুলির বেশিরভাগই ছিল আজকের মধ্য ও উত্তর ভারত অঞ্চলে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। গঙ্গা যমুনা উপত্যকাকে কেন্দ্র করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল মগধ। 2 নম্বর প্রশ্ন, মগধের শক্তিশালী হয়ে ওঠার পেছনে কারণগুলি কি ছিল? বেশ কয়েকটি কারণের জন্য মগধ শেষ পর্যন্ত সর্বাধিক শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। কারণগুলো এখানে পয়েন্ট করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি আর পড়লাম না। তোমরা ভিডিওটা পজ করে উত্তরগুলো কিন্তু দেখে নিও। প্রথম পয়েন্ট রয়েছে অবস্থানগত সুবিধা, এরপর রয়েছে আর্থিক সমৃদ্ধি এবং সবশেষে সুদক্ষ নেতৃত্ব। প্রত্যেকটা পয়েন্টই তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। 3, বজ্জিদের উন্নতির 7টি নিয়ম কি ছিল? বজ্জিদের উন্নতি অটুট রাখার 7টি নিয়মের কথা বলেছিলেন গৌতম বুদ্ধ। তার মতে এই নিয়মগুলো মেনে চললে মগধের রাজা অজাতশত্রু কখনোই বজ্জিদের হারাতে পারবেন না। এই নিয়মগুলি হলো 7টি নিয়ম এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে। বজ্জিদের প্রায় সভা করে রাজ্য চালাতে হবে। বজ্জিদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে। বজ্জিদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে। বজ্জি সমাজে বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে এবং তাদের সম্মান করতে হবে। বজ্জি সমাজের নারীদেরও সর্বদা সম্মান করে চলতে হবে। বজ্জিদের সমস্ত দেবতার মন্দিরগুলির যত্ন নিতে হবে। নিজেদের অঞ্চলের গাছপালা ও পশু পাখিদের ওপর অত্যাচার করা যাবে না। এরপর 4 নম্বরেও একটি টিকা দেওয়া হলো ত্রিপিটক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখে না উত্তর। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ। পালি ভাষায় লেখা এই গ্রন্থের ছিল 3টি ভাগ: বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। সুত্ত পিটক হল গৌতম বুদ্ধ এবং তার প্রধান শিষ্যদের উপদেশগুলির সংকলন। বিনয় পিটকে বৌদ্ধ সংঘ ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি আছে। অভিধম্ম পিটকে আছে গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। 5, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। এখানে প্রত্যেকটা নীতি পয়েন্ট করে দেওয়া হলো। প্রথমে দেওয়া হলো আর্য সত্য। দুঃখের কারণ কি এবং কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় তার ব্যাখ্যায় গৌতম বুদ্ধ তার শিষ্যদের 4টি উপদেশ দিয়েছিলেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। এই 4টি আর্য সত্য হলো: মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা যায় এবং দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। এরপর দেখে নাও অষ্টাঙ্গিক মার্গ। দুঃখের হাত থেকে পরিত্রাণের জন্য বুদ্ধদেব 8টি পথ বা মার্গ অনুসরণ করার কথা বলেছেন। এগুলি হলো সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি এবং সৎ চিন্তা। এগুলিকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। গৌতম বুদ্ধের মতে এই অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বাণ লাভ করা সম্ভব। এরপর দেখে না মধ্যম পন্থা বা মধ্যপন্থা। গৌতম বুদ্ধের মতে চরম ভোগবিলাস এবং চরম কৃচ্ছ সাধন, এই 2 পন্থাই আত্মার উন্নতিতে বিঘ্ন ঘটায়। তাই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের মাধ্যমে মানুষকে তিনি এক মধ্য পন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। একেই বলা হয় মধ্যম পন্থা। পরের প্রশ্ন, বৌদ্ধরা হীনযান এবং মহাযান গোষ্ঠীতে ভাগ হয়েছিল কেন? বৌদ্ধ ধর্মের কিছু সন্ন্যাসীর সঙ্গে নিয়ম না মেনে আমিষ খেতে থাকেন, দামি পোশাক পরতে থাকেন, সোনা রূপো দান হিসেবে নিতে শুরু করেন। ধীরে ধীরে তারা প্রায় পারিবারিক জীবনযাপন করতে শুরু করেন। এর ফলে বৌদ্ধ ধর্মে মহাযান নামে একটি নতুন দল তৈরি হয়। আর কিছু সন্ন্যাসী এদের বিরোধিতা করে বৌদ্ধ ধর্মের পুরনো মতামতকেই সমর্থন করে
হিনজান নামে পরিচিত হন। পরের প্রশ্নে বলা হয়েছে 4টি বৌদ্ধ সংগীতির পরিচয় দাও। দেখে না উত্তর। বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ সংগীতিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হয়ে বৌদ্ধ ধর্মের নানা বিষয় নিয়ে আলোচনা করতেন। প্রথম বৌদ্ধ সংগীতি অজাতশত্রুর শাসনকালে রাজগৃহে হয়েছিল। এখানে সূত্র ও বিনয় পিটকের সংকলন করা হয়। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কালাশোক বা কাকবর্ণের শাসনকালে বৈশালীতে হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল অশোকের শাসনকালে পাটলিপুত্রে। সেখানে বৌদ্ধ সংঘের নিয়মগুলি কঠোরভাবে মানার উপর জোর দেওয়া হয়, এমনকি সংঘের মধ্যে ভাঙন আটকাবার চেষ্টা করা হয়। চতুর্থ বৌদ্ধ সংগীতি কনিষ্কের শাসনকালে কাশ্মীরে হয়েছিল। সেখানে বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাযান এই দুই ভাগে ভাগ হয়ে যায়। পরের প্রশ্ন, জৈন ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। প্রত্যেকটা নীতি পয়েন্ট করে দেওয়া রয়েছে। প্রথমে আমরা দেখে নেব ত্রিরত্ন। কর্মফল ও জন্মান্তরবাদের থেকে মুক্তি লাভের উপায় হিসেবে মহাবীর 3টি পথের নির্দেশ দিয়েছেন। সেগুলি হল সৎবিশ্বাস, সৎজ্ঞান এবং সৎ আচরণ। এই 3টি নীতিকে একত্রে ত্রিরত্ন বলা হয়। এরপর দেখে নেব চতুর্জাম। জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ 4টি নীতি মেনে চলার কথা বলেন। সেগুলি হল অহিংসা, সত্যবাদিতা অর্থাৎ মিথ্যা কথা না বলা, অচৌর্য অর্থাৎ চুরি না করা এবং অপরিগ্রহ অর্থাৎ পরদ্রব্য গ্রহণ না করা। এই 4টি নীতি একত্রে চতুর্জাম নামে পরিচিত। সবশেষে দেখে নেব পঞ্চমহাব্রত। চতুর্জামের 4টি নীতির সঙ্গে মহাবীর আরও একটি নীতি যোগ করেছিলেন। তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একত্রে পঞ্চমহাব্রত বলা হয়। পরের প্রশ্ন, শ্বেতাম্বর ও দিগম্বর কাদের বলা হতো? ভদ্রবাহর নেতৃত্বাধীন যে জৈন অনুগামীরা পোশাক পরিধান থেকে বিরত থাকতেন তাদের দিগম্বর বলা হতো। স্থূলভদ্রের নেতৃত্বাধীন যে জৈন অনুগামীরা শ্বেত বস্ত্র পরিধান করতেন এবং মস্তক আবরণ ব্যবহার করতেন তাদের শ্বেতাম্বর বলা হতো। দিগম্বররা পুরুষদের একমাত্র মোক্ষ লাভের অধিকারী মানলেও শ্বেতাম্বররা নারী পুরুষ উভয়কেই মোক্ষ লাভের অধিকারী মনে করতেন। পরবর্তী প্রশ্ন, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে কি কি মিল এবং অমিল তোমার চোখে পড়ে? প্রথমে দেখে নাও, মিল রয়েছে 3টে পয়েন্ট এবং অমিল রয়েছে 2টো পয়েন্ট। পয়েন্টগুলো আর পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে দেখে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।